প্রিয় শিক্ষার্থীরা, বাংলা অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জেনেছি। আজকে আমরা তারই কবিতাংশ বিভীষণের প্রতি মেঘনাদ থেকে আমরা ছন্দ সম্পর্কে জানব। তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার পাঠ পরিচিতি অংশে শেষ দিকে আছে, বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটি 14 মাত্রার অমিল প্রবাহমান জ্যোতিস্বাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তখন তোমাদের মনে প্রশ্ন আসে, ছন্দ কাকে বলে, অক্ষরবৃত্ত ছন্দ কি? সেজন্যই আজকে আমরা ছন্দ সম্পর্কে জানব, অর্থাৎ বাংলা ছন্দ কত প্রকার ও কী কী, এবং ছন্দ বিশ্লেষণ, অক্ষর, মাত্রা, জ্যোতি, পর্ব, সেই সাথে অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে তাও আমরা আজকে জানব। তাহলে আসো, ছন্দ কাকে বলে? শিল্পিত বাকৃতির নাম ছন্দ, অর্থাৎ বাক্যস্থিত পদগুলিকে যেভাবে সাজালে বাক্যটি শ্রুতিমধুর হয় এবং মনের মধ্যে ভাব ও রসের সঞ্চার ঘটে তাকে ছন্দ বলে। ছন্দ মূলত 3 প্রকার: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। ছন্দ বিশ্লেষণ জানতে হলে আমাদের 3টি জিনিসের প্রতি বেশি খেয়াল দিতে হবে, যেমন অক্ষর, মাত্রা, পর্ব। এই 3টি বিষয় সম্পর্কে আগে আমাদের জানতে হবে, তাহলেই আমরা ছন্দ বিশ্লেষণ করতে পারবো এবং আমাদের প্রশ্নের উত্তরও মিলে যাবে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে অক্ষর কি। অক্ষর এবং বর্ণ এই দুটো নিয়ে আমাদের অনেকেরই বিভ্রম ঘটে। আমরা অনেকেই বর্ণকে অক্ষর বলে থাকি। প্রকৃতপক্ষে দুটো কিন্তু এক নয়। অক্ষর হচ্ছে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে আমরা একবারে যেটুকু উচ্চারণ করি সেটাই হচ্ছে অক্ষর, আর বর্ণ হচ্ছে ধ্বনিকে লিখে প্রকাশের চিহ্ন। তাহলে দেখতে পাচ্ছ যে অক্ষর এবং বর্ণ দুটো আলাদা। অক্ষর আমি আরেকটু পরিষ্কার করে বলি, যেমন আমি একটি শব্দ বললাম আমাদের, এখানে আমাদের, আমরা এই শব্দটিতে দেখি 4টি বর্ণ আছে, কিন্তু উচ্চারণের উপর ভিত্তি করে আমরা যদি খেয়াল করি বুঝতে পারবো যে এখানে 3টি অক্ষর আছে। যেমন আ, মা, দের, এখানে 3টি অক্ষর। অর্থাৎ আমি আ বলতে গেলে এটাকে টেনে বলতে পারি, মা বলতে গেলেও টেনে বলতে পারি, কিন্তু দের বলতে পারছি না। দের আমাকে একসাথে বলতে হয়। আমরা জানি যে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে একটি স্বরধ্বনি আছে। স্বরধ্বনি ছাড়া আমরা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে পারবো না। আর এই অক্ষর আমরা জানি যে 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর, আরেকটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর বা বদ্যাক্ষর। যে ধ্বনির শেষ দিকে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে স্বরান্ত অক্ষর বলা হয়, আর যে ধ্বনির শেষ দিকে স্বরান্ত অক্ষর উচ্চারিত হয় না তাকে ব্যঞ্জনান্ত অক্ষর বলা হয়। এখানে মুক্তাক্ষরের চিহ্ন হচ্ছে এটি, লক্ষ্য করো, আর বদ্যাক্ষর বা ব্যঞ্জনান্ত অক্ষরের চিহ্ন হচ্ছে এটি। শিক্ষার্থীরা,
অক্ষর আমি আরেকটু বলি, যেমন ব্যাকরণ। আমরা ব্যাকরণ শব্দটি লিখতে গিয়ে এখানে কয়টি বর্ণ পাই? 4টি। বে, ক, র, ন, 4টি বর্ণ। কিন্তু অক্ষরের বেলায় পাই এখানে 3টি অক্ষর, বে, ক, রন। এখন আসো মাত্রা কাকে বলে। মাত্রা হচ্ছে একটি অক্ষর উচ্চারণে যে সময় লাগে তাকে মাত্রা বলে। অর্থাৎ একটি অক্ষর উচ্চারণ করতে গিয়ে আমি যতটুকু সময় লাগাবো সেটাই হচ্ছে মাত্রা। আমরা অনেক সময় বর্ণ লিখতে গিয়ে বর্ণের মাথায় দাগ টেনে দিই, সেটাকে মাত্রা বলে থাকি। এই বর্ণের উপরে দাগ দেওয়া যে মাত্রা, সেই মাত্রা এবং ছন্দের মাত্রা কিন্তু ভিন্ন। ছন্দের বেলায় আমাদের মাত্রা হচ্ছে, লক্ষ্য করো, এখানে আমি এভাবে টান দিলে এটা হচ্ছে মাত্রা, অর্থাৎ অক্ষর উপরে যখন আমি এভাবে টানবো সেটা হচ্ছে মাত্রা। এখানে আমরা কবিতা থেকেই নিয়েছি একটি শব্দ, এতক্ষণে। আমি শুধু এই শব্দটা দিয়েই বলছি। এতক্ষণে শব্দটিতে এ, আমি এটাকে টেনে বলতে পারছি, সুতরাং এটা মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর। এর উপরে আমি চিহ্ন দিয়েছি মুক্তাক্ষরের। তক, তক এটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর বা বদ্যাক্ষর, কারণ এটা আমি টেনে বলতে পারছি না। নে, এত খ নে, এখানে খ, খ হচ্ছে মুক্তাক্ষর, নে মুক্তাক্ষর। এখন আমি এখানে মাত্রা দিব। মাত্রা দেওয়ার আগে একটু বলে নেই যে স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ, এই 3টি ছন্দ বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে ছন্দের লয় জানতে হয়। কবিতা যখন আমরা আবৃত্তি করি তখন ছন্দের লয়ের উপর ভিত্তি করেই করতে হয়, এবং তখনই আমাদেরকে ছন্দ নির্ণয় করতে হয় যে কোন কবিতাটি কোন ছন্দে রচিত। তো আমাদেরকে এত দূর যেতে হবে না, যেহেতু আমাদের ছন্দ বিশ্লেষণ নেই। শুধুমাত্র জানার জন্য বা বোঝার জন্য যে কেন আমাদের পাঠ পরিচিতিতে এই কথাটি আছে যে 14 মাত্রার অমিল প্রবাহমান জ্যোতিষাধীন অক্ষরবৃত্ত ছন্দ, সেটুকু জানার জন্যই আমাদেরকে ছন্দ জানতে হচ্ছে। স্বরবৃত্ত ছন্দের লয় হচ্ছে দ্রুত, অর্থাৎ যে কবিতাগুলি আমরা খুব দ্রুত লয়ে পড়ি। আর মাত্রাবৃত্ত ছন্দের লয় হচ্ছে বিলম্বিত, একটু আস্তে আস্তে পড়ি। অক্ষরবৃত্ত ছন্দের লয় হচ্ছে ধীর, যেটা আমরা আরেকটু আস্তে পড়ি। এখানে মাত্রা বিন্যাস করতে গেলে আমরা জানি যে স্বরবৃত্ত ছন্দে যে মাত্রা, মাত্রাবৃত্ত ছন্দে সে মাত্রা থাকে না, একটু ভিন্ন। তো আমাদের বোঝার বিষয় হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা। অক্ষরবৃত্ত ছন্দে আমরা জানি যে মুক্তাক্ষর সবসময় এক মাত্রা হবে, আর বদ্যাক্ষর যদি শব্দের প্রথমে এবং মাঝে থাকে তাহলে এক মাত্রার হবে, শেষে থাকলে 2 মাত্রার হবে। তাহলে আসো আমরা এই নিয়মে মাত্রা বিন্যাস করি। এ এক মাত্রা, তক বদ্যাক্ষর এবং শব্দের মাঝে আছে, সুতরাং এক মাত্রাই হবে। খ এক মাত্রা, নে এক মাত্রা, তাহলে এখানে 4 মাত্রা হলো। অরিন্দম, আমরা কবিতার লাইনটিকে পর্বে বিন্যাস করব। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। আমরা আগেই বলেছি ছন্দ বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? অক্ষর জানতে হবে। আমরা অক্ষর জেনেছি, মাত্রা জেনেছি, এখন আমাদেরকে জানতে হবে পর্ব। পর্ব কাকে বলে? পর্ব হচ্ছে এক নিঃশ্বাসে
যেটুকু বলা হয় তাই পর্ব। অর্থাৎ কোনো কবিতার চরণ বা পংক্তি আমরা পড়তে গেলে এক নিঃশ্বাসে যেটুকু বলতে পারবো সেটাই পর্ব। যেমন এতক্ষণে অরিন্দম, আমি এতটুকু বলেছি, এটাকে একটা পর্বে বিন্যাস করব, অর্থাৎ ভাগ করব পহিলা বিষাদে। তাহলে এখানে দুইটি পর্ব আছে, এতক্ষণে অরিন্দম একটি পর্ব, পহিলা বিষাদে আরেকটি পর্ব। তার পরের পংক্তি দেখো, জানিনু কেমনে আসি, এখানে একটি পর্ব, লক্ষণ পশিল, এখানে আরেকটি পর্ব। তাহলে আমরা পর্ব বিন্যাসে এতক্ষণে আমরা মাত্রা বিন্যাস করলাম, অরিন্দমে অ এক মাত্রা, ঋণ যেহেতু শব্দের মাঝে এক মাত্রা, দম অ ঋণ দম, এখানে দম শব্দের শেষে আছে, এখানে দুই মাত্রা হবে। অর্থাৎ যুক্তাক্ষর, অক্ষরবৃত্ত ছন্দের বেলায় যুক্তাক্ষর বা বদ্যাক্ষর যদি শব্দের শেষে থাকে তাহলে দুই মাত্রার। এখানে ক, হি, লা তিনটাই এখানে মুক্তাক্ষর, এক মাত্রা করে। বি, সা, দে এক মাত্রা করে। তাহলে এখানে কি হলো, 1 2 3 4 5 6 7 8। এই পংক্তির প্রথম পর্বে হচ্ছে 8 মাত্রা, আর শেষ পর্বে 1 2 3 4 5 6 মাত্রা। সুতরাং 8 যোগ 6 কত মাত্রা হলো, 14 মাত্রা। একইভাবে আমরা পরের লাইনটি করছি, যা নি নু, জানিনু, কে ম নে, জানিনু কেমনে আসি, আসি, এখানে আছে কয় মাত্রার, 1 2 3 4 5 6 7 8। এখানেও আমরা দেখি যে প্রথম পর্বে আছে 8 মাত্রা, আর শেষ পর্বে দেখি লক শব্দের প্রথমে আছে যুক্তাক্ষর, তারপরে খন শব্দের প্রথমে বলে 1 মাত্রা, শেষে হওয়াতে এখানে 2 মাত্রা, প শি লো। তাহলে কত হলো, 1 2 3 4 5 6। এখানেও আমরা পেলাম 8 যোগ 6, অর্থাৎ এখানে প্রথম পর্বে 8 মাত্রা, শেষ পর্বে 6 মাত্রা, হলো কত, 14 মাত্রা। আমাদের বিভীষণবতী মেঘনাদ কাব্যাংশটি যে 14 মাত্রার অমিল প্রবাহমান এবং জ্যোতি স্বাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত, সেটা এখানে প্রমাণিত হচ্ছে। এখন আসলে যে জ্যোতি কি, আমরা প্রথমে জ্যোতি বলিনি, কারণ প্রথমে আমাদের জানার বিষয় ছিল যে অক্ষর মাত্রা পড়ব। আর জ্যোতি হচ্ছে যে আমরা কোনো বাক্য বা চরণ পড়ার সময় শ্বাস গ্রহণের সুবিধার্থে নির্দিষ্ট সময় পর জিহ্বার নিজের ইচ্ছামতো বিশ্রাম গ্রহণ করে যে উচ্চারণ বিরতি নেয়, সেটাকেই বলা হয় জ্যোতি। এখানে আমাদের পরের লাইনে আছে যে লক্ষণ পশিল রক্ষপুরে, কথাটি আছে, যেটি আমরা এখানে লিখিনি, সেখানে যে চিহ্ন দেওয়া হয়েছে সেটি হচ্ছে জ্যোতি। তাহলে আমরা দেখলাম যে অক্ষরবৃত্ত ছন্দে আমরা কিভাবে ছন্দ বিশ্লেষণ করি। এখানে আমরা অক্ষর পেলাম, মাত্রা পেলাম, জ্যোতি এবং পর্ব পেলাম। তাহলে শিক্ষার্থীরা, আমরা কি বুঝতে পারছি যে অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে? অক্ষরবৃত্ত ছন্দ আসলে উৎপত্তি বিচারে যে ছন্দটিকে আমরা খাঁটি বাংলা অর্থাৎ তদ্ভব ছন্দ নামে আখ্যায়িত করে থাকি, তাকে প্রচলিত ভাষায় অক্ষরবৃত্ত ছন্দ বলা হয়। যে জাতীয় ছন্দে দৃষ্টিগ্রাহ্য অক্ষরকেই মাত্রা গণনার একক রূপে গ্রহণ করা হয়, তাকেই বলা চলে অক্ষরবৃত্ত ছন্দ।
এই অক্ষরবৃত্ত ছন্দ থেকে আমরা অমিত্রাক্ষর ছন্দ পাই। অমিত্রাক্ষর ছন্দ অক্ষরবৃত্ত ছন্দের একটি অংশ। যে কবিতায় দুই চরণের শেষ ধ্বনির পরস্পর মিল থাকে তাকে মিত্রাক্ষর বলা হয়। অর্থাৎ মিল থাকলে বলা হবে মিত্রাক্ষর, আর মিল না থাকলে বলা হবে অমিত্রাক্ষর। অর্থাৎ কয়ারের 14 মাত্রার পংক্তি নিয়ে মিত্রাক্ষর ত্যাগ করেই প্রবর্তিত হয় অমিত্রাক্ষর ছন্দ। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে ছন্দ সম্পর্কে জানলাম। ছন্দ কাকে বলে, কত প্রকার, কী কী, এবং ছন্দ বিশ্লেষণও আমরা জেনে নিলাম। সেই সাথে অক্ষর, মাত্রা, জ্যোতি, পর্ব এবং অক্ষরবৃত্ত ছন্দ সম্পর্কেও জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আমরা এখানেই শেষ করব। আগামী ক্লাসে আমরা মূল পাঠে যাব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।